টুকে পাস করা তো টুকে পাস করাই। তো যেটা টুকে পাস করেছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই। আমি আপনাকে বলছি 26-এ তৃণমূল হারতে চলেছে। আমি আবার বলছি 26-এ তৃণমূল হারতে চলেছে। 2008-এ কেউ 2008-এ কেউ ভেবেছিল 2009-তে তৃণমূল কংগ্রেস জোট 27টা সিট পাবে? কেউ 2008-এ কেউ ভাবতে পেরেছিল? পারেনি। 2006-এ যখন নাকি 235 বলেছিল, তখন 3 বছরের মধ্যে ওই রকম ভাবে ধূলিসাৎ হয়ে যাবে কেউ ভাবতে পেরেছিল? এরা যেদিন পড়বে সেদিন একদম শেষ হয়ে, সিপিএম তো কমে 2% হয়ে গেছে, এরা 0%ও থাকবে না। মানুষের পাহারাদার তো বটেই, মানুষের বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দিয়েছে যে আপনারা কাকে ভোট দেন আমি দেখবো। পাহারা দিতে দিতে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে গেছে, নিয়ে গিয়ে পাহারা দিয়ে তাদের দিয়ে ভোট দিয়েছে। ফলে মানুষের পাহারাদার তো তিনি বটেই। দেখুন, আমি আপনাকে বলছি, এই কিঞ্জল নন্দ বা এই মেয়েটি, এরা সবাই মমতা ব্যানার্জির লোক। দেখুন, এই ভোটই হয়নি। প্রথম কথা, ভোট হলে তো ভোটের রেজাল্ট নিয়ে। ধরুন একজন টুকে পাস করেছে, এবার আপনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, টুকে পাস করেছে, ইয়েটা কি করে হবে? আপনার টুকে পাস করেছে, টুকে কি করে সেই ভদ্রলোক লেটার পেলো? তো তা তো উত্তর দেওয়া যায় না। টুকে পাস করা তো টুকে পাস করাই। তো যেটা টুকে পাস করেছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আপনি দেখেছেন বেশ কয়েকবার, যেটা আজকে সুকান্ত বাবু বলেছেন, যে একটা ইলেকশন হলো, তারপর বাই ইলেকশনে গিয়ে দেখা যাচ্ছে উল্টো রেজাল্ট হয়ে যাচ্ছে। কারণ বাই ইলেকশনে মানুষকে ভোট করতে দেওয়া হয় না, প্রত্যেকটা মানুষকে টার্গেট করে সেট করা হয়, এবং সবাই জানে যে এতে আলটিমেট পলিটিক্যাল চেঞ্জ কিছু হবে না, আমার উপর আলটিমেট সেট আসবে, মানুষ ঘর থেকে বেরোয় না। তো যার ফলে যার রেজাল্ট হওয়া তাই হয়েছে। এটা কোনো ভোটই না। টুকে পাস করার সম্বন্ধে কেউ যদি পড়ে পাস করতো আমি সেটা বলতাম, টুকে পাস করেছে সেটা নিয়ে আমি কি মন্তব্য করব? এর আগে নিজেদের দখলে থাকা বাগদা, রায়গঞ্জ এবং ধূপগুড়ি আসনগুলো উপনির্বাচনে তৃণমূলের কাছে হেরে গেল বিজেপি। 2021-এর বিধানসভা নির্বাচনের পরপরই কোচবিহার এবং শান্তিপুরের উপনির্বাচনেও হেরেছিল বিজেপি। সব মিলিয়ে গত 3 বছরে নিজেদের দখলে থাকা 7টি আসন হাতছাড়া হয়েছে পদ্ম শিবিরের। ফলে সরকারিভাবে রাজ্য বিধানসভায় বিজেপির আসন সংখ্যা 77 থেকে কমে দাঁড়ালো 70। আমি আপনাকে আবার বলছি, উপনির্বাচনে তৃণমূলকে হারানো অসম্ভব, কারণ উপনির্বাচনে তারা ভোটই করতে দেয় না। তাহলে কোন স্ট্র্যাটেজি কাজ করছে? অসম্ভব না, গুন্ডামি, সম্পূর্ণ গুন্ডামি। মানুষকে গিয়ে ভয় দেখানো যে 1 নম্বর, মানে আপনার ফেসিলিটিস গুলো সব বন্ধ করে দেবো, আমরা কিন্তু শব্দ শুনলে বুঝতে পারি যে ওটা তৃণমূলকে দিচ্ছেন না বিজেপিকে দিচ্ছেন, পিছনে আমাদের ক্যামেরা আছে। এইভাবে বিভিন্ন মানুষকে এরা ভয় দেখায়। আপনারা গিয়ে খোঁজ নিন, ওখানকার যারা ভোটার আছে তাদের কাছে খোঁজ নিন। বহু ক্ষেত্রে ভোটাররা ভোট দেয় না, অন্য লোক এসে ভোট দিয়ে যায়। মানে অন্যান্য ভোটের সঙ্গে তো এই ভোটের পার্থক্য আছে। আপনি এই একটু আগে বললেন কোচবিহার না, ওটা দিনহাটা। দিনহাটায় উদয়ন গুহ হারলো, তার 3 মাস পর যখন 21-এ ভোট হলো, তখন উদয়ন গুহ 1,60,000 ভোটে জিতলো। আপনি বলুন কোন নোবেল প্রাইজটা সে পেয়েছে ওই 3 মাসের মধ্যে, যে তার সে 1,60,000 ভোটে জিতলো দিনহাটা থেকে। এই যে আজকে যে ভোটের রেজাল্ট হলো, যে 1,60,000, 1,70,000, এগুলো দেখে আপনার মনে হয়, এগুলো দেখে তো মানে মানে সবাই হাসবে এসব দেখলে। মানে যে এগুলো কোনো রেজাল্ট হলো ভোটের? মানে যেখানে যার ভোট পেয়েছে, ওই একসময় গদ্দাফি যেভাবে ভোটে জিততো, এখন আপনি যদি বলেন গদ্দাফি কি করে 100% ভোট পেলো, তার বিরোধীরা কেন পায়নি? সাদ্দাম কি করে 99.99% ভোট পেলো? মুশারফ এক সময় 99.99% ভোট পেয়েছিল। তো সেরকম ভোট হয়েছে এখানে। এটা নিয়ে মন্তব্য করা মানে সময় নষ্ট আর কি। আমার প্রশ্ন আছে, উপনির্বাচনের এই ফল, এরপরেও 26-এ সরকার কি করে গড়ার কথা বলছে বিজেপি? আমি আপনাকে বলছি 26-এ তৃণমূল হারতে চলেছে। আমি আবার বলছি 26-এ তৃণমূল হারতে চলেছে। 2008-এ কেউ ভেবেছিল 2009-তে তৃণমূল কংগ্রেস জোট 27টা সিট পাবে? কেউ 2008-এ কেউ ভাবতে পেরেছিল? পারেনি। 2006-এ যখন নাকি 235 বলেছিল, তখন 3 বছরের মধ্যে ওই রকম ভাবে ধূলিসাৎ হয়ে যাবে কেউ ভাবতে পেরেছিল? ধূলিসাৎ তো সময় লাগে। আপনি দেখুন চারিদিকে মানুষ ক্ষেপে আছে, তার মধ্যে ডেমোক্রেসিকে এরা যে জায়গায় নিয়ে গেছে। এই যে আজকের এই যে ঘটনাটা হলো, আপনি মানুষে মানুষে গিয়ে আপনি সার্ভে করুন, দেখবেন প্রত্যেকটা মানুষ আরো এদের প্রতি ক্ষুব্ধ হচ্ছে, যে কি করে এরা জোর করে এদের দিকে ম্যান্ডেট নিয়ে যাচ্ছে। আপনি হচ্ছে মানুষ এদের প্রতি খুশি হয়েছে? মানুষ এদের প্রতি আরো ক্ষোভ বাড়ছে। আরো মানুষ দেখছে যে একদিকে এরা ধর্ষণ করছে, খুন করছে। ধর্ষক এবং খুনিকে আটকানোর জন্য কপিল সিব্বল, অভিষেক মনু সাংবিধান নিয়োগ করছে, আর যখন ভোট আসছে তখন ভোটের সময় এরা জোর করে ভোট করছে। ফলে আমি বলছি এদের অবস্থা, এরা যেদিন পড়বে সেদিন একদম শেষ হয়ে, সিপিএম তো কমে 2% হয়ে গেছে, এরা 0%ও থাকবে না। ব্যানার্জি বাড়ির বাইরে আর কেউ ভোট দেবে না এদের। আমার একটা প্রশ্ন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়
আর তিনি মন্তব্য করছেন যে শাসক নয়, তার সরকার মানুষের পাহারাদার। তিনি এই মন্তব্য করছেন, তিনি এই মন্তব্য করে লিখেছেন সোশ্যাল মিডিয়ায়, মানুষই আমাদের ভরসা, আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়, আমরা জমিদারও নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা। কি বলবেন? না, মানুষের পাহারাদার তো বটেই, মানুষের বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দিয়েছে যে আপনারা কাকে ভোট দেন আমি দেখবো। পাহারা দিতে দিতে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে গেছে, নিয়ে গিয়ে পাহারা দিয়ে তাদের দিয়ে ভোট দিয়েছে। ফলে মানুষের পাহারাদার তো তিনি বটেই। আর 2 নম্বর আরেকটা কি বললেন উনি, হৃদয়। হ্যাঁ, ও দেখলেই লোকের হৃদকম্প বেড়ে যায়। হ্যাঁ, যাকে দেখলে মানুষের হৃদকম্প বেড়ে যায়, ওই তৃণমূলের ক্যাডারদের দেখলেই মানুষ ভয়, তাদের হৃদকম্পন বেড়ে যায়। ফলে উনি যা বলেছেন উনি ঠিকই বলেছেন, মানুষের পাহারাদার, আর ওই ওর পাহারাদারদের দেখলে মানুষ ভয়, তার হৃদকম্পন বেড়ে যায় আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে আগামী 10 বছর বাদে যদি আমার মৃত্যু হয়, আমি চাই না আমার নামে কোনো স্ট্যাচু হোক, মানুষ মনে রাখে তার কাজে আর তার ছবি হৃদয়ে থাকে, এমন বলছেন। না, সে তো এক সময় জ্যোতিবাবুও বলেছিলেন যে আমার যেন কোনো স্ট্যাচু না হয়। যথারীতি জ্যোতিবাবু স্ট্যাচু কেউ বানায়নি। ঠিক আছে, তো যারা যেরকম কাজ করে, দেখুন, লোকে বিধান রায়ের স্ট্যাচু বানিয়েছে, ঠিক আছে, সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু বানিয়েছে, কিন্তু জ্যোতিবাবু স্ট্যাচু কেউ বানায়নি। সেরকম ওনার স্ট্যাচুও কেউ বানাবে বলে মনে হয় না। ঠিক আছে, তো উনি আগে থেকেই সেটা গিয়ে রাখছেন যে উনি দীর্ঘায়ু হন, কেন উনি 10 বছর হবেন, ওনার দীর্ঘায়ু আমরা কামনা করি। কিন্তু ওনার স্ট্যাচু ওনার বাড়িতে যদি ওনার ভাইপো বানায় সেই বানাতে পারে, তার বাইরে আর কি ওনার স্ট্যাচু বানাবে না। উনি যা রেখে যাচ্ছেন, মানে স্ট্যাচু বানানোর মতো যে পয়সা থাকবে, সেই পয়সাও রাজ্য সরকারের থাকবে উনি চলে গেলে, মনে হয় না আর কি। সুদীপ্ত দা, 9ই আগস্টের যে ঘটনা, কোথাও গিয়ে কি ডাক্তারদের অরাজনৈতিক আন্দোলনই মাইলেজ দিল তৃণমূলকে? দেখুন, ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আমি আবার বলছি, আজকের যে ভোটের রেজাল্ট তার সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, একমাত্র রিং আর বুদ্ধকল বাদে। মানে এটা ভেরি সিম্পল। কিন্তু আপনি যদি ডাক্তারদের আন্দোলনের কথা বলেন, ডাক্তারদের আন্দোলনটাকে মমতা ব্যানার্জি মানে মানে ডাক্তারদের একটা অংশকে দিয়ে সাবরেজ করিয়েছেন। মানে ডাক্তারদের, আপনি জানেন, আরজি কর থেকে শুরু করে এনআরএস, এই প্রত্যেকটা জায়গায় যারা টিচিং করে তাদের একটা বড় অংশ লোক, তারা কিন্তু আলিমুদ্দিনকে ধরে চাকরি পেয়েছে। হ্যাঁ, এবং আমি তাদের নাম বলে দেবো এক একজন, কে কে এসে ভাই করতো এবং কে কে এখন আরজি কর এনআরএসে। কারণ সেই সময় আমিও যাদবপুরে পড়তাম, আমি এদের মোটামুটি লিস্টের নাম আমি সব বের করে রেখেছি, কারা কারা এসে ভাই করে চাকরি পেয়েছে, পুরো লিস্ট আমার কাছে আছে। এরা প্রচুর ধান্দাবাজি করে, চুরি চামারি করে, এদিক ওদিক খায়টা এটসেট্রা, এবং জামানা চেঞ্জ হওয়ার পর এরা মোটামুটি সব বিভিন্ন ডিপার্টমেন্টে এরা সব মোটামুটি তৃণমূলে গিয়ে জয়েন করেছে। মমতা ব্যানার্জি যখন দেখলেন যে ছাত্ররা খেপে গেছে, তখন এই শিক্ষকদের উনি নামালেন এবং এই শিক্ষকদের দিয়ে উনি এই পুরো জিনিসটাকে সাবরেজ করালেন। ছাত্ররা যথারীতি শিক্ষকরা যেরকম বলেছে সেই কথা শুনে ছাত্ররা চলেছে, এবং শিক্ষকরা তাদের ভুল পথে চালিত করেছে। আলটিমেটলি দেখুন, তারা আন্দোলন বন্ধ করে চুপ করে বসে গেছে। বেসিক্যালি মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে তারা, মানে আমি বলছি, একটা বড় নিউজ পেপার, একটা বড় নিউজ এজেন্সি এবং তার সঙ্গে এই এক্স সিপিএম যে টিচাররা, এই নকশাল বা এটসেট্রা, তারা এবং তাদের সঙ্গে ছাত্ররা, ছাত্রদের মধ্যেও নকশালদের একটা বড় অংশ আছে, তারা সব নকশাল এসইউসিআই। মানে আপনি জানেন 2011-তে মমতা ব্যানার্জির পার্টনার ছিল এসইউসিআই, 2021-এ মমতা ব্যানার্জির পার্টনার ছিল নকশাল। তো সেসব নকশাল, এসইউসিআই, মমতা ব্যানার্জি, সিপিএম সব মিলে এই আন্দোলনটাকে একদম সর্বনাশ করে দিচ্ছে। আর তার আগেই রাজ্য সরকার তো মোটামুটি, রাজ্যের যে পুলিশ আছে, ওই ধরা পড়েছে একজন কি টালার ওসি, তারা তো সব প্রমাণ লোপাটি করে দিয়েছে, যে জন্য তাদের কাউকে কনভিক্ট করা যাচ্ছে না। কেউ কেউ বলেছিলেন যে 26-এর ভোটের আগেই এটা সেমিফাইনাল ম্যাচ, আরো এক ধাপ এগিয়ে কারো দাবি ছিল যে এটা তৃণমূলের অ্যাসিড টেস্ট। ভোট হয় মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া কেন্দ্রে, সব কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী। ভোটের ব্যবধান কোথাও 50,000-এর বেশি, তো কোথাও আবার লাখ পেরিয়েছে, যাদেরকে একদম চওড়া হাসি ঘাসফুল শিবিরে। কি বলবেন? না না না, এটা কোনো সেমিফাইনাল নয়। সেমিফাইনাল খেলা হলে রেফারি থাকে। এখানে এমন একটা ফুটবল খেলা যেখানে রেফারি নিজেই গিয়ে গোল দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে খেলায় রেফারি নিজেই গিয়ে গোল দিয়ে দিচ্ছে সেটা আবার খেলা নাকি? বলে এটা কোনো খেলাই না। খেলা তো খেলার মতো হবে, একটা নিয়ম কানুন থাকবে এটসেট্রা। ঠিক আছে, এটা কোনো খেলা না। ভোটের ফল বের হতেই সুদীপ্তদা আরজি কর ইস্যুতেও বিরোধীদের তোপ দেখেছেন শাসক দল তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক একদম সাফ বলে দিয়েছেন যে তিলোত্তমার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত, আমরা মনে করি এ ধরনের ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয়, কিন্তু তার জন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আমরা তাদের ধিক্কার জানাই। আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছে তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে। দেখুন, ওনার কথা শুনে আমার একটি ছেলের কথা মনে পড়ছে, যে নাকি মানে আমাদের চেনাশোনা একটি ছেলে ছিল, যে দুবার কম্পার্টমেন্টাল পেয়েছে, তারপর তৃতীয়বার পুরো বইটাই নিয়ে চলে গেছে হলে,
গিয়ে বই দেখে টুকে মোটামুটি পাস টাস করে বেরিয়ে এসে যখন বেরিয়ে গেল পাস করে, তারপর দেখা যাচ্ছে 60 না 70 পেয়েছে, তখন সে আনন্দে একেবারে পাড়া শুদ্ধ লোককে মিষ্টি খাইয়ে দিল। তো এখন কেউ যদি টুকে পাস করে পাড়া শুদ্ধ লোককে মিষ্টি খাওয়ায় আর যদি বলে যে আমি খুব মহাপণ্ডিত হয়ে গেছি, তাহলে তো কিছু বলার নেই। উনি নিজেও জানেন কি করে নৈহাটিতে জিতেছেন, কি করে অন্যান্য জায়গায় জিতেছেন, লোকজনকে ভয় দেখিয়ে বা এটসেট্রা। তো ফলে এই ক্রেডিট নেওয়াটা ওই একটা টুকে পাস করা ছেলের পাড়াশুদ্ধ লোককে মিষ্টি খাওয়ানোর স্বামীর আর কি, এর বেশি আর কিচ্ছু না। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা যোগ করবো, সেটা হলো পার্থ ভৌমিকের এই মন্তব্যের প্রেক্ষিতে অর্জুন সিং, ব্যারাকপুরের বিজেপি নেতা, তিনি বলছেন যে ডেড ভোটার, যারা যারা ডেড ভোটার, সেই বিপুল সংখ্যের একটা ডেড ভোটারদের একটা ভূমিকা ছিল এই নির্বাচনে, কি বলবো? শুধু ডেড ভোটার না, এখানে যারা জ্যান্ত ভোটার তাদেরও তো ভোট দিয়ে দেয়নি। শুধু ডেড না, ডেড লাইভ সব ভোটার, কোনো ভোটারকেই ভোট দিয়ে দেয়নি, এরা নিজেরাই সব ভোট দিয়েছে আর কি। ডেড ভোটার তো বটেই, তার সঙ্গে মানে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত এই ভোটার কার্ডের সঙ্গে আধারটাকে সংযুক্তিকরণ করা, নইলে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে মানে খুব বিপদ। এবং শুধু তাই না, তার সঙ্গে এনআরসি করে যারা নাকি গত 4 থেকে 5 বছর বা 10 বছরে যারা আধার কার্ড বানিয়েছে বাংলাদেশ থেকে এসে, তাদের আধার কার্ড কমপ্লিটলি ক্যান্সেল করা এবং অ্যাট দি সেম টাইম ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া। আদারওয়াইজ ওয়েস্ট বেঙ্গলে ডেমোক্রেসি ফিরে আসবে না। বিজেপিকে পেছনে ফেলে হারোয়ায় এগিয়ে আইএসএফ, তৃণমূল যদিও 1 নম্বর, কি বলবো? হারোয় তো মুসলিম এলাকা, মুসলিম এলাকা, সেখানে তো ওরা আইএসএফ কে ভোট দেবে, এটা নিয়ে সন্দেহ নেই। ওদের হয়তো সবকটা ভোট ওখানে পাওয়ার কথা ছিল তৃণমূলের মুসলমান ভোট, এবার হয়তো ওখানকার 2 ইমামের মধ্যে গন্ডগোল লেগেছে বকরা টকরা নিয়ে। এবার তারা হয়তো একজন বলেছে আইএসএফ কে দিতে, আরেকজন বলেছে তৃণমূলকে জিতে, তো একজন জিতে গেছে। তো ওটা মুসলিম এলাকা, ওখানে তো এরা জিতবেই, এটা নিয়ে কোনো, মুসলিমদের মাথায় ঢুকে গেছে যে আমরা বিজেপিকে ভোট দেবো না, বাকি সবাইকে ভোট দেবো। তো ঠিক আছে, হারোয় তো আমাদের কোনো এক্সপেকটেশন নেই আর কি। হারোয়া বাদেই তাহলে আপনারা ম্যাচের মধ্যে ছিলেন? দেখুন, আমি আপনাকে বলছি, এই এই টোটাল এই যে কটা মানে হয়েছে, যে কটা জায়গায় ভোট হয়েছে, সেখানে আমাদের ছিল 3-3 হবে। এবং সত্যিকারের ভোট হলে মোটামুটি 3-3 হতো। ভোট হয়নি, 6-0 হয়ে গেছে। এখানে হারোয়াও যা, ওদিকে ইয়েও তা, ওই মাদারিহাটেও তা। ওখানে তো আমাদের জেতার কথা, ওখানে কি করে 1.5 লাখ ভোটে জিতলো বলুন? তো ভোট তো এখানে হয়নি। বর্ষিয়ান নেতা তথাগত রায়ের মতে শুভেন্দু অধিকারী একমাত্র চয়েস। কেন দলে তিনি বলছেন, তথাগত রায়ের কথা আমি একদম কোট আনকোট বলছি আপনাকে, তিনি বলছেন দলে বাকি যারা রয়েছেন তাদের বেশিরভাগেরই বয়স হয়ে গিয়েছে, একবার বাজিয়ে দেখা হয়েছে, তাই শুভেন্দু অধিকারী অন্যতম। তাই একটি মাত্র লোক যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে সরাসরি হারিয়েছে, এটা চারটিখানি কথা। তিনি পায়ের চোট লাগার অভিনয় করেন, তিনি হেরে গিয়েছেন, কি বলবেন? দেখুন, উনি অনেক আমাদের সিনিয়র লিডার, উনি যা মন্তব্য করেছেন তার উপর টিপ্পণী করা তো আমার পক্ষে সাজে না, ফলে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না আর কি। আর সুদীপ্ত দা, ব্যর্থ বিজেপির লাভ জিহাদ, অনুপ্রবেশ ইস্যু, জেলখাটা হেমন্ত সোরেনেই কেন ভরসা ঝাড়খণ্ডবাসী? দেখুন, এর আগেও বহু জেল খাটা নেতা ভারতবর্ষে ভোটে জিতেছে, ফলে জেল খাটলে সে যে ভোটে জিতবে না তার কোনো মানে নেই। যেমন ধরুন আপনার এই লালু প্রসাদ আপনি দেখেছেন। এছাড়া সাউথ ইন্ডিয়ায় ডিএমকে কোটি কোটি টাকা ওরা চুরিচামারি করে ওরা ভোটে জিতেছে। ভোটে জেতার সঙ্গে দেখুন এটার তো কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এবং আমাদের এখানেও আপনি দেখছেন বহু বড় বড় নেতা, শাহজাহানকে জেলে দিল। শাহজাহান এই অন্যায় করেছে সবাই জানতো, তারপর কি করে বসিরহাটে এখানে তৃণমূল জেতে। সো ভোটে জেতার সঙ্গে জেল খাটার কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় এই দুটো সম্পূর্ণ আলাদা সাবজেক্ট। এবার যে যেখানে ওই অ্যাপিজমেন্টের পলিটিক্স করতে পারছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। একটা প্রশ্ন আসছে, আজকে প্রথম থেকে যখন কাউন্টিং চলছিল, একদম প্রথম এবং দ্বিতীয় ধাপে রীতিমতো বিজেপি এগিয়েছিল, তারপরে দেখা গেল চিত্রটা যত বেলা বাড়তে থাকলো চিত্রটা অন্যরকম। এই 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 যে বিপর্যয় ঝাড়খণ্ডে বিজেপির, কেন? দেখুন, মানুষ যাকে ভোট দিয়েছে, আমরা আমাদের ঝাড়খণ্ডের পরাজয় আমরা আমরা মাথা পেতে নিয়েছি। মানে ঠিক আছে, মানুষ যাকে ভোট দিয়েছে তারা তো জিতবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং কনগ্রাচুলেশনস টু দেম। এর বিষয়ে আর কিছু বলবো না। তবে একটা জিনিস, যে ঝাড়খণ্ডে যে ওদের জয় হয়েছে ঝাড়খণ্ডে, সেটা কিন্তু সত্যিকারের জয়, সেটা পশ্চিমবঙ্গের এই 6-0-র মতো জয় না। ফলে ওদের আমরা কনগ্রাচুলেট করছি, কিন্তু পশ্চিমবঙ্গের যে 6জন জোর করে জিতে আজকে এমএলএ হলো, তাদের আমি কনগ্রাচুলেট করতে পারছি না। যারা নাকি ঝাড়খণ্ডে ওরা সত্যিই জিতেছে ভোটে, ওরা কিন্তু টুকে পাস করেনি। পশ্চিমবঙ্গে যে 6জন জিতলো তারা টুকে পাস করেছে। কেন পাবলিক ম্যান্ডেট বলছেন না কেন এক্ষেত্রে? পরে আপনারা জানেন কি করে ভোট হয়েছে, আপনারা ওখানে গিয়ে জিজ্ঞেস করুন। আপনারা এই 6টা কেন্দ্রের যে কোনো একটা জায়গায় যান, গিয়ে জিজ্ঞেস করুন যে কিভাবে ভোট হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন হয়েছে।
ঝাড়খণ্ডে যারা জিতেছে এই শিবু সোরেন অ্যান্ড অল, তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি ভোটে জেতার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গে যারা জিতেছে তারা টুকে পাস করেছে, টুকে পাস করলে মানে অভিনন্দন জানানো সম্ভব না আমাদের পক্ষে। আর সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠিয়ে দেওয়া হবে, এবারে পুলিশ কর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা গেল কুণাল ঘোষকে, কি বলবেন? দেখুন, তৃণমূলে কিভাবে পুলিশ চলে আপনারা জানেন। তৃণমূলে আপাতত পুলিশ এভাবে চলে যে পুলিশকে বলা হয়েছে যে তোমার ওই এলাকার যে এমএলএ আছে সেই এমএলএর কথা শুনে তুমি ওখানে চালাবে। তো এমএলএরা যদি পুলিশকে চালাতে পারে, এবার কোনো এমএলএ খুশি হলো না পুলিশের কাজে, কুণাল ঘোষকে নালিশ করলো। আমি জানি না কুণাল ঘোষের কি দায়িত্ব আছে পুলিশের ব্যাপারে, দিতেই পারে ট্রান্সফার করে। এভাবেই তো চলছে সরকারটা তো এভাবেই চলছে, এমএলএরা চালাচ্ছে, তৃণমূলের পুলিশ এমএলএরা চালায়। এবার আপনি এই যে রঞ্জিত মল্লিকের শত্রু দেখেছিলেন, রঞ্জিত মল্লিকের শত্রুতে রঞ্জিত মল্লিক বিকাশ রায় এমএলএ তার ঘরে ঢুকে তার মশারি এফোর করে দিয়েছিল, আজকের দিনে উল্টো হয়ে গেছে। এমএলএ গিয়ে পুলিশের বাড়িতে দেখবেন পুলিশের মশারি এফোর করে দিয়ে চলে এসছে। পুলিশের ক্ষমতা নেই, পুলিশের থেকে এমএলএর ক্ষমতা বেশি। ফলে ওই যে শত্রুতে আপনি দেখেছেন যে বিকাশ রায় এবং তার ছেলে প্রসেনজিৎ পালিয়ে গেল এলাকা থেকে, আজকের দিনে যদি এই সিনেমা বানানো হতো দেখতেন পরের দিন বুক ফুলিয়ে এমএলএ ছেলে রাস্তা দিয়ে ঘুরতো। কারণ আজকের দিনে নিয়ম হলো এমএলএই পুলিশ চালায়। আপনি যদি শত্রু সিনেমা করা হতো, শত্রুর রিমেকটা একটু অন্যরকম হয়ে যেত আজকের দিনে। সমস্ত বাধা পেরিয়ে রংপুরে লক্ষ হিন্দুর সমাবেশ, কি বলবেন? দেখুন, বাংলাদেশি হিন্দুরা বহুদিন পর্যন্ত প্রতিবাদ করতে পারেনি, কারণ ভারতবর্ষ থেকে যখন কংগ্রেস সেন্ট্রালে ছিল তা কোনোদিন সাপোর্ট দেয়নি বাংলাদেশি হিন্দুদের। কিন্তু 2021-এ প্রথমবার যখন নাকি ওখানে ইসকনের এক ভক্তকে হত্যা করা হলো, তখন কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল, এবিভিপি, এরা একটা বড় অনুষ্ঠান করে এবং বড় মিছিল করে এবং আমরা জানাই যে আপনাদের পাশে আমরা আছি। এবং সেই সময় থেকে, এবং তাছাড়া বাংলাদেশের বাঙালিরা দেখেন যে তাদের বর্ডারের ঠিক ওপাশে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের 65% তারা একত্র হয়েছে। 2019-এ একত্র হয়েছে, 2021-এ একত্রিত হয়েছে, 2024-এ একত্রিত হয়েছে। প্রায় 65 থেকে 75% মানে হিন্দু বাঙালি তারা একত্রিত হয়েছে। তাই তারা জানে যে তাদের পাশে কেউ আছে। ঠিক যেমন শ্রীলঙ্কার তামিলদের পাশে আমাদের দেশের তামিলরা ছিল, ঠিক সেরকম আজকে ওরা জানে যে বাংলাদেশের যে বাঙালিরা হিন্দু বাঙালি, তাদের পাশে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা আছে, তাদের পাশে বিশ্ব হিন্দু পরিষদ আছে, তাদের পাশে বজরং দল আছে, তাদের পাশে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আছে, এবং তাদের পাশে ভারতীয় জনতা পার্টির যে 39% ভোট বা 40% ভোট, যেটা ইকুইভ্যালেন্ট টু হিন্দু ভোটের 60%, সেটা আছে। তাই তারা আজকে রাস্তায় নেমেছে। তাদের দেশ স্বাধীন হওয়ার পর, ওদের অবশ্য কটা স্বাধীনতা আমরা জানি না, সে 47 যদি ধরি, তার 77 বছর পর এই প্রথমবার তারা রাস্তায় নেমেছে। আমরা সম্পূর্ণভাবে তাদের সহযোগিতা করছি। ইসকন যারা এর মানে নেতৃত্ব দিচ্ছে, ইসকনকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি। সুদীপ্ত দা, আমার এর পরের যে প্রশ্নটা আপনার কাছে, সেটা হলো বিপ্লবজীবী কিঞ্জল নন্দ একদম আর্যিকর ইস্যুতে একদম প্রতিবাদীদের প্রথম সারির মুখের মধ্যে সবসময় দেখা গিয়েছে কিঞ্জল নন্দকে, দেবাশিস হালদারদের সঙ্গে। সেই কিঞ্জল নন্দকে নিয়ে নেটপাড়ায় একাংশ রীতিমতো কটাক্ষ করছে একটি বিজ্ঞাপনী প্রচারে অংশ নেওয়ায়। কিছুদিন আগে রাত দখলের ডাক দিয়ে বিখ্যাত হওয়া রিমঝিম সিং, যাকে দেখা গিয়েছিল তিনি তার নিজের লিঙ্কডইন প্রোফাইলে নিজের বায়োতে রিক্লেম দ্য নাইটের ক্যাম্পেইনার লিখে সমালোচনার শিকার হয়েছিলেন। এবারে নিশানায় কিঞ্জল নন্দ। এক স্টিল প্রস্তুতকারী সংস্থার অ্যাড ক্যাম্পেইনের প্রধান মুখ হিসেবে দেখা গিয়েছে কিঞ্জল নন্দকে। পরনে রয়েছে সবুজ শার্ট এবং ধূসর প্যান্ট। স্টিলের রড হাতে ধরে তিনি নিজের চয়েসকেই দেশের চয়েস হিসেবে তুলে ধরছেন। হঠাৎ কেন তাকে এরকম ট্রোলের মধ্যে পড়তে হচ্ছে, কি বলবো? কিঞ্জল নন্দ তো যাত্রা করে বোধহয়, যাত্রা থিয়েটার করে বোধহয়, তো সে তো অ্যাডভার্টাইজ করতেই পারে। আমি জানি না মানে কি স্টেজের একটা সে এটসেট্রা, একটা বোধহয় সিনেমাও করেছিল সেদিন, যেটা পড়লাম ওই বিনয় বাদল দীনেশ দেখেও ছিলাম আমি, পরে জানলাম ওই ছেলেটার নাম কি কিঞ্জল নন্দ আর কি। তো সে অ্যাক্টর অ্যাক্ট্রেস, চেহারা ফেয়ারা ভালো, সে তো একটা লোহা বা সুরকি বা ইট বালি সিমেন্টের অ্যাড তো সে করতেই পারে, বা পাথর, হ্যাঁ, ছাই, যা ইচ্ছা অ্যাডভার্টাইজ সে করতেই পারে, তাতে কোনো যায় আসে না। আর আরেকজন যে বললেন তার তো আমি কোনোদিন নাম শুনিনি, এই প্রথম 3-4 দিন হলো দেখলাম তাকে নাকি সেরা বাঙালি করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এখানে একটা রহস্য আছে। রহস্যটা হলো যে মমতা ব্যানার্জি চাইছেন
বিরোধী উনি জানেন যে এই যেভাবে উপনির্বাচনটা করলেন 2026-এর ইলেকশন সেভাবে হবে না। তো তাহলে 2026-এ এই যে বিরোধী বিরোধী যে বিজেপি ভোট আছে, এই বিজেপি ভোটটাকে ভাঙাতে হবে। তো বিজেপি ভোটটাকে ভাঙাতে গেলে ওই সেই পুরনো যে চেহারাগুলো আছে, যেমন ধরুন গত এক সময় পুরনো চেহারা ছিল আপনার এই সেলিম, সুজন এটসেট্রা, সেই দিয়ে আর চলবে না। তারপর এবছর যাদের নিয়ে টেস্ট করা হয়েছে ভোট কাটার জন্য, যেমন ধরুন ওই শ্রীরামপুরের মেয়েটা, তারপর এইদিকে আরো কয়েকটা ঝকঝকে তকতকে ছেলে মেয়ে নাকি নামিয়েছিল সিপিএম, তারাও ভোট কাটতে পারবে না। তাই নতুন কিছু মুখ চাই যারা ভোট কাটতে পারবে। তো সেই হিসাবে এই মেয়েটিকে মানে তৃণমূল কংগ্রেস নির্দেশ দেয় যে এই মেয়েটিকে একটি পুরস্কার দেওয়া হোক, পরের বার একে সিপিএম এর হয়ে ভোটে দাঁড় করানো হবে, সিপিএম এর মুখ হয়তো করা হতে পারে সেরা বাঙালি হিসাবে, যাতে নাকি এই মেয়েটি আগামী দিনে বিজেপির 2 থেকে 3% ভোট যদি কাটতে পারে আগামী দিনে। তো সেই জন্য এটা সম্পূর্ণভাবে আমি দেখলাম যে সেরা বাঙালি মানে, আমি ভাবছিলাম যে সবচেয়ে বেশি হাস্যকর পুরস্কার বোধহয় মহানায়ক পুরস্কার, যেটা সেটা প্রত্যেকবার মহানায়ক পুরস্কার একজনকে দেয়। আপনি জানান নেটপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লোকে হাসতে হাসতে পাগল হয়ে যায় এক একজন মহানায়ককে দেখে। গতবার তো কাঞ্চন মল্লিক বোধহয় মহানায়ক পুরস্কার পেয়েছিলেন, আমি জানি না, মানে আমি জানি না কে পেয়েছিলেন গতবার। তো হ্যাঁ, এইবার মোটামুটি এই হচ্ছে। তো এইবার এর সঙ্গে পাল্লা দিয়ে এবছর ওই সেই সেরা বাঙালি পুরস্কার নাকি পুরস্কার সেটা দেওয়া হয়, এবং দেওয়া হয় মমতা ব্যানার্জির নির্দেশে যে বাবা দেখো এই সুজন টুজন তো আর এবার ভোট কাটতে পারবে না, সেলিম তো আর ভোট কাটতে পারবে না, তারপরে সৃজন, সায়ন, দীপশিতা, এরা মোটামুটি এরা সব টেস্টেড অ্যান্ড ফেইল্ড, এরা সব জামানত জব্দ হয়ে গেছে। তাহলে নতুন এমন একটা মুখ চাই যে 2026-এ বিজেপির ভোট কাটতে পারে। তো তাহলে কি করে তাকে তোলা যায়? তো তখন এই মেয়েটিকে সেরা বাঙালি, যার নাম কেউ শোনেনি পর্যন্ত কোনো বাঙালি, আপনি সার্ভে করুন মার্কেটে, হঠাৎ কেউ এই নামই শোনেনি, এমনকি যারা ওই প্রোগ্রাম দেখেছে তারা ওই নাম ভুলে গেছে। অথচ তাকে সেরা বাঙালি করে দেওয়া হয়েছে যাতে 2026-এ এই 2% বা 3% ভোট কেটে বিজেপির একে সিপিএম এর মুখ করা হবে আগামী দিনে, এবং করে 2-3% ভোট কেটে যাতে আগামী দিনে তৃণমূলকে আরো 5 বছরের জন্য ক্ষমতায় রাখা যায় আর কি। সবটাই বলছেন তাহলে এরা প্রত্যেকেই 2026-এর নির্বাচনের এক একটা গুটি। দেখুন আমি আপনাকে বলছি, এই কিঞ্জল নন্দ বা এই মেয়েটি, এরা সবাই মমতা ব্যানার্জির লোক, এবং এদের মমতা ব্যানার্জি এদের তৈরি করছেন 2026-এ। যেমন এবার দীপশিতা এরা যেমন ভোট টোট কাটলো, সেরকম 2026-এ যাতে কিছু ভোট টোট কেটে যাতে এরা মমতা ব্যানার্জিকে মোটামুটি 70 থেকে 80টা সিটে যদি জিততে সাহায্য করেন। তো সেই জন্য এইসব পুরস্কার আনন্দবাজারকে দিয়ে দেওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আর কি। মানে এটা মানে আমার মতামত, সবাই হাসছে, আপনি যে কোনো চায়ের দোকানে বা যে কোনো জায়গায় জিজ্ঞেস করুন, মানুষ হাসছে যে মহানায়ক পুরস্কারকে শেষ পর্যন্ত মানে মানে হাস্যরসের দিক থেকে বিট করে ফেললো এই সেরা বাঙালি পুরস্কার। আগে তো লোকে মহানায়ক পুরস্কারের মানে ঘোষণা হলে হাসতো, এখন তো এই সেরা বাঙালি পুরস্কার এইসব দেখলেও লোকে হাসবে আর কি। তো সেই আর কি।